আসসালামু আলাইকুম এভরিওয়ান, বড়লোক স্বামী গল্পের 28 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বাড়ির চারপাশে সিমলার জন্য পাত্র দেখা হচ্ছে। যে কোনো মুহূর্তেই পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেওয়া হবে অপরিচিত এক অবন্ধনে। অথচ এই তো সেই দিনের কথা, মাত্র কয়েকদিনের পূর্বে তাদের ভালোবাসার অঙ্কুশে হয়েছে কুচিত আলোকতার মতো। এখনই যদি সেই প্রেম ছিন্ন হয় তবে এ যেন জীবনের নির্মম উপহাস। বিচ্ছেদের আশঙ্কা সিমলার বুকে অগ্নিগিরির মতো দ্বন্দ্বযন্ত্র ছড়িয়ে দেয়। তাই অস্ত্র অবিরাম ঝরে পড়ে। কিন্তু অঙ্কুশ সিমলাকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি উল্টে যায়, যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে, তবুও এই হাত সে ছেড়ে দিবে না। কারণ এই হাত সে ধরেছে কেবল ভালোবাসার শ্রদ্ধা অঙ্গী নয়, কোনো সামাজিক প্রথা কিংবা জোরজবস্তি নয়। এই একেবারে ধরার হাতই তার কাছে চিরতন, অবিনাশী পথের অটল এক প্রেমের মূর্তি প্রতীক। একে ছাড়া তো মানে নিজেকে ছেড়ে দেওয়া। হঠাৎ অঙ্কুশ আর সিমলার পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসল। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশের জারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল ভাই, তুই একটা জিনিস। মানে সাতনামের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তারই কাজিনের সঙ্গে কাল বিয়ে করে কানাডায় শিফট হচ্ছিস। তো কি করব? সাতনামের মতো তো এই 20,000 টাকা মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সারা জীবন সংসার করতে পারতাম না। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফার্মেসি বসবাস না করে বাস্তবতায় বসবাস কর। আর এমনিতেও সাদনাম আমার আবেগ ছিল, আর ওর কথা বাসায় বললেও কেউ মেনে নিত না। শুধু পারিবারিকের বিরক্তি ফেলে লাভ আছে? এখন সাদনামের কি অবস্থা? মানে আগে দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এনেছিল, তাও আবার সাদনামের কাজিনের বাড়ি থেকে। তো ওই মজনুর এখন কি অবস্থা? আত্মহত্যার চেষ্টা করছিল, হসপিটালে আছে। তুই দেখতে যাবি না? তোর কি ভাই মাথা খারাপ হয়েছে? আমি কেন যাব? বিয়ে কত কি না বাকি। মানে কোনো কোর্ট ম্যারেজ তো হয়েছে বেশ কিছুদিন আগে, এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমরা আরও কিছু কেনাকাটা করতে হবে বলে লামিয়া উঠে দাঁড়ালো। যারাও তাই করলো। দুজন বসে থেকে উঠে বের হয়ে গেল। পাশের বেঞ্চে অঙ্কুশ তখন সিমলাকে বলল, ভাগ্যিস আমরা কোনো কাজের নেই। তিশার মনটা তখনও সকাল থেকেই খারাপ। হেতিজা বলল, প্রেমা নাকি রুমে রাখছে। মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো, তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নেওয়াজ চা খানার টিভিতে খবর দেখেন। তিশা সারা রাত কল জেগেছে, কান্না করেছে। দরজার সামনে বসেছিল কিন্তু প্রেম ফিরে নেই। সিম বন্ধ দেখাচ্ছে। তিশা অনেক ভয় হচ্ছে। প্রেমের কথা ভাবলেই তো দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণে এসব এত কিছু হয়ে গেল। বসার ঘরে নানার সঙ্গে প্রত্যুষও ছিল। কি নিয়ে কথা বলছে? আজকে শুক্রবার, প্রতি শুক্রবারে প্রেম ওইখানের পরিবারের সঙ্গে খায়। মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরে হলস কাণ্ড ঘটে যাবে। তিশাকে দেখেই সিদ্দিক হাসি মুখে বললেন, আরে দাদু, এখানে বসো, চা খাবে? আমার আবার আগে চা খাওয়ার অভ্যাস। এক কাপ আগেই খাই, অন্য কাপ পরে। বসলেই হাসলেন তিনি। তারপর আবারও বললেন, প্রত্যাশা নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছে, এসব কি বন্ধ হবে না? প্রত্যাশা কতক্ষণ ধরে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তিশা আসার পরও তার দিকে তাকায় নেই। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগে পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগেই খুঁজ হলো মেয়েটির লাশ। তিশার দিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল, একটু শুনবেন? দুবার ডাকার পর প্রত্যুষ তিশার দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবে? মানে একটু কথা ছিল। প্রত্যুষ উঠে এসে বলল, তুমি কি ঠিক আছো? প্রত্যুষ চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ি দরজার সামনে থেকে তিশাকে রুমে সে এনে নিয়েছে। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞাসা করেছেন, কি হয়েছে? যদি মনে হয় আমায় বলবে, আমি সাহায্য করতে পারবো। মন হালকা হবে তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তিশা শব্দ করে কেঁদে উঠল, সব কিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি পূর্বে হয়েছে, ওইসব কথা তার ভিতরে চাপা রাখলো। বাকি সব কাহিনী সব খুলে বলল। তবে সেই সবও যেন প্রত্যুষ কত যে কি করে বুঝে গিয়েছে। মানে যার যতটুকু বোঝার সে তো বুঝবে। প্রত্যুষ উঠে আসতেই তিশা তাকে বলল, আপনি একটু দেখবেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনারা এত নিশ্চিত কেমন করে হতে পারেন? প্রত্যুষ কিছু বলল না, বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে। এই ছুটির দিনও একটু শান্তি নেই। তারই মাঝে সিদ্দিক নেওয়াজ আবার ঘড়ির কাঁটা দেখছেন নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে, প্রেম কোথায়?
শেষে মুখলেসকে পাঠিয়ে জানতে পারলেন প্রেম বাড়িতে নেই। রাগ লাগলো তার, কি করবেন বুঝতে না পেরে মুখলেসকে দিয়ে অঙ্কুশকে কল লাগালেন। অঙ্কুশ জানালো প্রেম চলে গিয়েছে, মানে আগের মতোই কোথাও একটা চলে গিয়েছে, কোথায় গিয়েছে জানা নেই। সেই খবরে সিদ্দিক প্রেশার লো হয়ে গেলেন। লাস্ট যখন তার প্রেম রাগ করে চলে গিয়েছিল তখন পাক্কা গুনে 1 বছর জার্মানি থেকে তারপর এসেছে। প্রেম বরাবরই এমন, পরিস্থিতির সঙ্গে যখন রলতে উঠতে পারে না তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফয়দা নেই, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গিয়েছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে সিদ্দিক নেওয়াজকে দেখে গিয়েছেন। সবাই রুম থেকে বের হতেই তিশা তখন ঢুকে। তাকে দেখে সিদ্দিক নেওয়াজ চোখের জল আটকানোর চেষ্টা করে। তিশার তো সেসব দেখে অন্তর ফাটল বলে, কারণ সব কিছুর জন্যই দায়ী সে। কি করে ফিরে আনবে প্রেমকে? সে কি আদৌ ফিরবে? তৃষা বৃদ্ধ সিদ্দিক নেওয়াজের হাত ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখে জল, বুকের কষ্ট এবার আর বাধা মানল না। সে বলল, প্রেমকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রেমের মা হারালো, প্রথমে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে। তোমার মনে হয় সে বেঁচে আছে? কবি ভিতরে ভিতরে শেষ। যেই ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল মা বাবার, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি প্রেম কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষের ভিতর থেকে অন্য কেউ। কঠিন ভিতরেও যেমন তরল আছে তেমন প্রেম। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। সে তার ইমোশনাল শেয়ার করতে জানে। ভিতরে মানুষটাকে রোজ ভিতরে দাফন করে মাটি দেয় বলে সিদ্দিকের চোখে জল এলো। সে জলের তৃষায় চোখের জল উপড়ে পড়ল। তখন মাসের শেষ দিক। আজকে 20টা দিন যেই মানুষটা তৃষা দেখেনি নিজের চোখ, তার নামই হচ্ছে প্রেম নেওয়াজ। দুনিয়ায় যে কত কঠিন এই 20টা দিনে প্রেম তাকে হারিয়ে হারিয়ে বুঝিয়ে দিচ্ছে। বুঝিয়ে শরীরের আঘাত না করেও দূরে সরে গিয়েও কেমন করে যেন আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গিয়েছে। খুঁটির ওপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও তৃষাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেম তৃষাকে কি করে বুঝবে, কি করে বলবে তার একটা কেমন আছো শুনতে না পাওয়া অপেক্ষা সে রাত কত দুঃখ গিলে। প্রেমকে কি করে চিৎকার করে বলবে ভালোবাসি যদি দায়ীহীন হয়? তবুও দায়িত্ব শিখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আর বারবার হত্যা করুক। মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, আমার বারবারে এই যন্ত্রণা আপনিই দিয়ে দেন। আমি সইতে পারবো না। তৃষা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে তার নাতিনের চোখের সিদ্দিক নেওয়াজের পাগলের মতো বিরাপ করতে দেখেছে, অথচ বলার সাহস নেই তার একমাত্র ভুলের কারণে সিদ্দিক নেওয়াজের শেষ সম্বল হারিয়ে গিয়েছে, খোয়া গিয়েছে। তৃষা গড়বন্দি থাকে। অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তৃষাও পড়াচ্ছেও না। খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে। কাজকর্ম হাসি সব সঙ্গে হারিয়ে গিয়েছে প্রেম নেওয়াজের সুখে। নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবেই শাস্তি দিয়ে যাচ্ছে তৃষা। প্রেম কোথায় জানা নেই। কতবার অঙ্কুশকে জিজ্ঞাসা করলেও লাভ হলো না। প্রত্যক্ষ আইন লোক হয়েও খোঁজ নিতে পারলো না, আর নিতেও পারছে না তৃষা। একদিন সব সেরে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেই দিন প্রেম ভাই এলেও তৃষা আর ফিরবে না। ভালোবাসা এত পুরাবে জানলে তৃষা কখনোই সামনে পা বাড়াতো না। এই 20 দিনে অন্তত দিনে 2-4 বার প্রেম ভাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা কত কথা কবে গুছালো। বারবার লিখেছে তার আর বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে। যে কথাগুলো মুখে কখনো বলতে পারবে না তার সাদা কাগজে ভাঁজে লিখে রেখে যাবে। এমনও তো হতে পারে একদিন প্রেম ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতো এই তৃষা নজায়েত থাকবে না। প্রেম নেওয়াজ মাসের শেষের দিকে। ঘড়ির কাঁটা যেন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আজ 20টা দিন হলো তোমাকে নিজের চোখে দেখি নেই। 20টা দিন সংখ্যাটা কাগজে সামান্য, কিন্তু আমার বুকের মাঝে যেন বিরাট এক লোহার খণ্ড। প্রতিটি দিনই আগলা আগলা করে আমার ভিতর থেকে একটা খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাহিরে, এইটুকু আমার সীমানার শরীরের আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি, তোমার হারিয়ে যাওয়া ধরন দেখেছ আমার হৃদয়ের অস্ত্রক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীরের অক্ষর রেখে মনে কেমন যেন জ্বলাপোড়া করছে, জ্বলিয়ে দিচ্ছে, সেটা তুমি কল্পনাও করতে পারো না। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচির অসময়হীন। প্রেমের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে জ্বরের মতো।
থার্মোমিটারের কাছে ঘর পারদককে বেঁধে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাজে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার উঠে। ওই উঠানামা এখন আমাদের প্রতিনিধিদের জীবনচক্র। আমি কখনো চাইনি রোগী দুর্বলের মতো দলিলের মতো তোমার প্রতি আস্থন হয়, তবে আমি দূরে চলে যাও। তোমার সীমাহীন ভালোবাসা আমাকে এমন এক অবস্থায় দিল যেখানে আমার ভালোবাসা কাটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি পাখি হতো আমি নিশ্চিত তোমায় উড়ে যেতে দিতাম না, কারণ বুকের ভিতরে এত কথা জমিয়ে রেখে এখন আর আমি ভার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারায় ছোট্ট বাক্যগুলো বুকের ভিতর জমে জমে কষ্টের পাহাড় গড়িয়ে তুলেছে। পাহাড়গুলো তার চোরা চোরা মাথার ওপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো একটু ফিরে আসো, শোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কি জানো না প্রেম ভাই, কিচ্ছু নাই, কেবল আমায় এক ফালি রোদের মতো ঘুরবর্ষার বৃষ্টির মতো আঘাত করে, জানো। তবু আমি তোমাকে দোষ দেই না পুরোপুরি, আমি শুধু ক্লান্ত তীব্র আমাকে মাঝে মাঝে এমন দুর্বলতায় ফেলে দেয়, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগীও হয়, তবুও আমি জানি সেটা আমার একমাত্র উপশম, তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যিই ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো একটু উপস্থিত হও, এগুলাই আমার শুধু ঔষধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি। তোমার অবহেলার মধ্যেও যা আমার প্রতি ছিল তা কেবল ভালোবাসা, তাই ভালোবাসা দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমায় দুঃখর সামনে সুখ হোক। তোমার অপেক্ষায় ক্লান্ত তিশা নজায়াত। সেই চিঠির ভিজে গেল চোখের নোনা জ্বলে, সেখানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ হয়ে এলো তিশার। দরজার পাশে তখন প্রত্যুষ বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে চেয়ে আছে তিশার দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতে সে পিছন ফিরল, চেয়ে দেখলো হেতিজান নেওয়াজকে। হেতিজা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়েটার কথা বাপজান তুই বলবি নাকি আমি এবার নিজেই বলবো? তখন সন্ধ্যায় আজান দিচ্ছে। বাগানের বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে তিশা। একটু আগে সিমলা কল এলো। কাল রাতে অঙ্কুশের সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসা এমনই হওয়া উচিত। সিমলা বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুশ যখন বলল পালিয়ে যায়, তখন সিমলার জীবনে সচয় আনন্দের মুহূর্ত এই দুটো শব্দ থেকেও বেশি ছিল। তিশা একটু আগেই কাগজ ছেড়ে এসে হিতাজিকে বলল, এই বাড়ি থেকে কাল সে চলে যাবে, ভার্সিটিতেও যাওয়া বন্ধ, তবে এখানে থেকে যাওয়া কোনো পথ নেই। কোথায় যাবে জানা নেই, শুধু জানে এখান থেকে থাকার মনে হয় না। অনেক তো অপেক্ষা করছি, ফিরা হলো কবে ফিরবে। হঠাৎ বেঞ্চের তিশার পাশে কেউ একজন বসলো। তিশার চোখের দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসার অনেক কাদায় তাই না তিশা? যে যাওয়ার সে চলে যাবে, তাকে তাবিজ করেও সে তুমি কখনোই আনতে পারবে না। তিশা জবাব দিল না। প্রত্যুষ বলল, জানো তিশা, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মনে তোমার না হয়, সে হাজার ফাঁকো ফুকুর দিয়েও বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকা রেখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদিও আমি একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতোই অনুভব করছে, কিন্তু আসলে তার ভিতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভিতরে এমন ভাঙচুর অচেনা নয়। তার চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনোই বলেছে সে তোমায় ভালোবাসে? তিশার কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এটা মানুষটাই আমরা কখনো ছেড়ে যাই না, অথচ একদিন দেখি সেই মানুষটাই চলে গিয়েছে দূরে, এমনভাবে যে ফেরার আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনেই দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহ বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমারই ছিল না। আমরা যা পাই তার প্রতি আমার আকর্ষণ বেশি থাকে, তা আমাদের অতি প্রিয় হয়ে থাকে। হয়তো সত্যি তাই, কিন্তু তবুও কেন হারানোটা এই এত বিষের মতো গায়ে লেগে থাকলো কেন? এই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভিতরে রয়ে যায়। সেই দায়টা একদিন শক্ত হয়ে দাঁড়ায়, আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে না, হয়তো একদিন পারবা শক্ত হতে, কিন্তু বুকের ভিতরটা যেন ফাঁকা স্থান তৈরি হয়ে গিয়েছে তার। তুমি ভেবে নিও না তুমি একা,
যারা হারিয়েছে তারা সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এটাই কষ্ট, এটাই নতুন করে গড়ে তুলবে তোমাকে। আর একটু কথা মনে রেখো, চলে যাই সে হয়তো তোমারই ছিল না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছ সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর ভালো শোনো, ভালোবাসার আসল হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়েই যায় ভিতরে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।